প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেল টিভির অনুষ্ঠান আলোকিত পথযাত্রী দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। প্রিয় দর্শক, একসময় প্রায় রেগুলারলি আমরা এই অনুষ্ঠানটা সেল টিভিতে আমরা করে থাকতাম। তো পরবর্তীতে কোভিড এর পরে সেইভাবে আর করা হয়নি। আবারও আমরা শুরু করছি এই অনুষ্ঠানটি। খুব অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আলোকিত পথযাত্রী। আমরা সমাজে যে মানুষগুলো আমরা বসবাস করি, এদের মধ্যে থেকে কিছু মানুষ নিজে নিজে আলোকিত হয়ে যায় না, কিন্তু তার পিছনে অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে আর কি। সেই ধরনের মানুষগুলোকে আমরা বেছে নিয়ে এসি, তাদের কথা শুনি, এবং এটা যারা শুনবে তাদের মনে থেকে অনুপ্রেরণা আসবে যে আমি এরকম একজন আলোকিত মানুষ হব। এই ধরনের ব্যাপার স্যাপার থেকেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটি করে যাচ্ছি। আজকে আমাদের অতিথি আসছেন প্রকৌশলী আহ রবিউল ইসলাম, নর্থ বেঙ্গলের মানুষ। রবিউল ভাই, আপনাকে এসএল টিভিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম। আজকের এই সি টিভির অগণিত দর্শক শ্রোতারা যারা আছেন সকলকে আমার সালাম। আর সি টিভিকে স্পেশালি ধন্যবাদ আমাকে কিছু জীবনের ইতিহাস শোনার জন্য এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। আচ্ছা, আশা করি ধন্যবাদ। সবাই দেখবেন। ধন্যবাদ রবিউল ভাই। রবি ভাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। রবিউল ভাইয়ের সাথে আমার পরিচয় বেশ কিছুদিন থেকে পরিচয়। একজন আলোকিত মানুষ যারা, তাদের মধ্যে একজন অন্যতম আমাদের রবিউল ইসলাম, প্রকৌশলী রবিউল ইসলাম। উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সিলেটে পরিচয় হয়েছিল ওনার সাথে আমার গোল্ডেন হারভেস্ট, একটা অত্যন্ত সিলেটের ভালো একটা প্রোডাকশন ফার্ম। এই ফার্মটি হচ্ছে গোয়েনঘাটের। হতবাক হয়েছিলাম যে এখানকার যে প্রোডাক্ট গুলো এত সুস্বাদু। বিশেষ করে চিপস গুলো কিভাবে বানানো হয়, চানাচুর, গরম গরম চানাচুর বের হচ্ছে, আমরা নিজে নিয়ে এখান থেকে খেয়েছি। এইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়, এবং তখন থেকেই মনে হয়েছিল যে একজন প্রাণবন্ত মানুষ এত বড় একটা গ্রামের ভিতর থেকে এখানে এত বড় একটা ফার্ম এগিয়ে নিয়ে যাচ্ছে। তা ওনার সাথে একদিন কথা বলবো সিল টিভিতে নিয়ে এসে। তো সেটা আর হয়ে ওঠেনি, অনেকদিন পর আজকে সুযোগ পেলাম। এর মধ্যে এই ফার্ম ছেড়ে অন্য ফার্মেও উনি এখন বর্তমানে আছেন। সেই আলোকিত মানুষকে নিয়ে আমরা কথা বলবো। রবিউল ভাই, নর্থ বেঙ্গলের মানুষ বলেছি আপনাকে। নর্থ বেঙ্গলের কোথায় জন্ম আপনার? নর্থ বেঙ্গলে আমি রাজশাহী বিভাগের, আমার ডিস্ট্রিক্ট পাবনা। আমার পাবনাতেই গড়ে ওঠা। আমি পাবনাতে লেখাপড়া শুরু করছি। জি। ওইখান থেকে কলেজেও লেখাপড়া করছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাবনা পলিটেকনিক থেকে পাশ করছি। তারপরে আমি বিআইটি ঢাকা গাজীপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছি। তারপর থেকে কর্মজীবন আমার শুরু হয়ে গেছে। তো লেখাপড়াটা অত সহজ ছিল না। আমরা মধ্যবিত্ত পরিবারের বা ঘরের মধ্যবিত্ত পরিবারের সন্তান। সন্তান। লেখাপড়াটা আসলে সেই সময়টার জন্য আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। আমি ক্লাস 5 থেকেই আব্বার সাথে বিজনেস করতাম। লেখাপড়া চলাকালীন অবস্থায় আব্বার সাথে বিজনেস করতাম। তখনই বাবার কত নম্বর সন্তান আপনি? বাবার দ্বিতীয় নম্বর সন্তান আমি। আচ্ছা, আচ্ছা। এবং প্রেশারটা আমার উপর বেশি ছিল, এবং লেখাপড়াটা রবিউল ভাই, আমি একটু বলে থাকি, কাজী নজরুল ইসলামের কথাটাই শুনেন। আলোকিত মানুষ নিয়ে তো কথা বলছি, হয়তো কাজী নজরুল ইসলাম আর এক লাইনে আলোকিত। কাজী নজরুল ইসলাম রুটির দোকানে চাকরি করেছে, তারপরে লেখাপড়া করেছে। এরকম অনেক প্রতিভাবান মানুষের কিন্তু এরকম জীবন আছে। আপনিও করেছেন কষ্ট, আমরা সেদিকে আমরা না যাই। আর অন্তত পক্ষে আপনার কষ্টের জীবনকে পেরিয়ে আজকে যে আলোকিত হয়েছেন, এটা নিয়ে আমরা কথা বলি আর কি। এই যে আপনি নর্থ বেঙ্গল থেকে এসে সিলেটে কত সালে আসিয়া এখানে যোগ দিলেন? আমি সিলেটে আসছি 2016। 2016 দিকে সিলেটে এসে গোল্ডেন হারভেস্ট হেড অফ প্লান্ট হিসেবে জয়েন করি। এবং এই গোল্ডেন হারভেস্ট আপনারা জানেন, এটা প্রতিষ্ঠিত কোম্পানি। এটা সিলেটের গোয়েনঘাটের ফতেপুরে অবস্থিত। এবং আমাদের এই গোল্ডেন হারভেস্ট ফ্যাক্টরিটা অনেক বড় জায়গা নিয়ে কতগুলি প্রজেক্ট করা হয়েছে। এখানে ড্রাই ফ্রুট করা হতো,
ড্রাই ফ্রুটের ভিতরে চানাচুর, চিপস, বিস্কিট, সস এই ধরনের ড্রাই ফ্রুট ছিল। তারপরে একটা ডেইরি ফার্ম ছিল। ডেইরি ফার্ম ছিল, ডেইরি হ্যাঁ ফার্ম যে ছিল, বলেন। সেখানে প্রায় 350 মতো গরু ছিল, গাভী সেটা, গাভী ছিল। গাভী ছিল, আচ্ছা আচ্ছা। সেই সময়টা ওই গ্রামের ভিতরে এবং ন্যাচারাল অনেক গাছগাছালিতে ভরা সুন্দর জায়গা লাগতো, এবং অনেকেই দেখতে আসতো, মনে করতো রিসোর্টের মতো, মানে সবুজ গৃহায়ন যেগুলো বলে, সবুজায়ন, এত সুন্দর একটা। আপনাদের এই ফার্মের মালিক কে ছিলেন? এই ফার্মের মালিক ছিলেন বলতে এখনো তো আছেন? এখনো আছেন, উনি রাজীব সামদানি। ওনার বাড়ি কোথায়? রাজীব সামদানি গোলাপগঞ্জ, সিলেটের গোলাপগঞ্জের সিলেটের মানুষ। গোলাপগঞ্জের ছেলে। আচ্ছা আচ্ছা। খুবই শৌখিন মানুষ, বেশ শৌখিন। এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এখানে এই ব্যস্ততার ভিতর থেকে দেখেছি যে আপনি অত্র এলাকায় সুবিধা বঞ্চিত ছাত্রদের, শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক কাজ করেছেন। আপনি তাদেরকে ব্যক্তিগত ফান্ড থেকে আপনি বৃত্তির ব্যবস্থা করেছিলেন। এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, আমন্ত্রণ করেছিলেন আমার সিলেটের বেশ কয়েকজন সাংবাদিক, আলাজাদ ভাই, আমাদের মনিউদ্দিন কলেজের ফাতেমা ম্যাডাম সহ আমরা একবার গিয়েছিলাম সেই অনুষ্ঠানে। দেখেছিলাম অনেক ছাত্রকে আপনি বৃত্তি প্রদান করেছিলেন। তো এই যে আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, এখানে কর্মরত অবস্থায় আপনি হঠাৎ করে এই এই পথে কেমন করে অগ্রসর হলেন? এটা কি আপনার সেই লেখাপড়ার জীবনের স্ট্রাগলের কথা মনে করে, না আরো কিছু সমাজে কোনো দায়বদ্ধতা থেকে আপনি করতে চেয়েছিলেন এটা? এই ব্যাপারে কিছু বলুন প্লিজ। আসলে আমার লেখাপড়ার শুরুতে স্ট্রাগল ছিল। জি। লেখাপড়া করতে গেলে কতটা কষ্ট করতে হয় সেই কথা থেকে এখন না আমি ভালো অবস্থায় আছি, কিন্তু শুরুটা ছিল বেশ কঠিন। ওই কথাগুলিকে স্মরণ করে আমি এই ফতেপুর এলাকায় আমি কতগুলি স্কুল বেছে নিই, কতগুলি স্কুল, হাই স্কুল বেছে নিই, এবং প্রত্যেক স্কুল থেকে 10 জন করে, যেমন ফতেপুর হাই স্কুল ছিল, তারপরে হলো আপনার বিন্নাকান্দি হাই স্কুল ছিল, তারপর সাহেবের বাজার হাই স্কুল ছিল। এখানে কি আপনি কি ক্যাটাগরিটা কি ভালো ছাত্রদেরকে, না সুবিধা বঞ্চিত যারা তাদের কি এইটা বৃত্তিটা দিতেন? সুবিধা বঞ্চিত তো বটেই, এবং মেধাবী, সুবিধা বঞ্চিত এবং মেধাবী স্টুডেন্টরা যারা হয়তো বা আর্থিক সহযোগিতার কারণে লেখাপড়া কন্টিনিউ করতে পারছে, তাদেরকেই আমি বেছে নিতাম। তো এই প্রোগ্রামগুলো তো এখন তো এখান থেকে আপনি যেহেতু এখন এখানে কর্তব্যরত অবস্থান নেই এখন, আপনি এই প্রতিষ্ঠানগুলো এখন কি দূরে থেকে কি আপনি দেখার কোনো সুযোগ হচ্ছে আচ্ছা, আপনার? মিলন ভাই, আমি একটা কথা বলি, সেটা জি। হলো 3টা স্কুল ছিল এখানে। 3টা স্কুলের ভিতরে আমি যখন 3টা স্কুলকে বৃত্তি দিতাম, আমার ব্যক্তিগত বৃত্তি দিতাম, 3টা স্কুলকে যখন একসাথে করতাম, 3টা স্কুলের হেডমাস্টার একসঙ্গে আসতো, 3টা স্কুলের অন্যান্য টিচার অন্যান্য একসঙ্গে শিক্ষকরা, বসতো, তখন 3টা স্কুলের ভিতরে যে রিলেশন তৈরি হলো, বন্ডিং তৈরি হলো, এটা পাশের চেয়ারম্যানে আমাকে বলছে, আমিন ভাই ছিল, এটা কি করে সম্ভব? আমরা 2 স্কুলের হেডমাস্টারকে একসঙ্গে করতে পারি না, আপনি 3টা স্কুলের হেডমাস্টারকে অন্য টিচারকে একসঙ্গে করছেন কেমন? ইউনো সাহেব ছিলেন, উনিও বলতেন, রবিল ভাই আপনি যে কাজগুলি করেন, এই কাজগুলি তো আমরা করতে পারি না, এটা কিভাবে সম্ভব? তো ভাই আমি, এটা আমার একটা নেশা হয়ে গেছে। আমি ছোট বেলায় বা ছাত্র জীবনে অনেক স্ট্রাগল করছি। এখনকার ছেলে বা এই প্রজন্মের ছেলেরা, মেধাবী ছেলেরা বা সুবিধা বঞ্চিত ছেলেরা যেন এগুলো বুঝতে না পারে, এই জন্যই আমি সুবিধা বঞ্চিত ছেলেদের কাছে। না, আমি তো নিজেও বলছি, আমরা যেদিন গিয়েছিলাম আমরা দেখেছি 3টা স্কুল সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি, এলাকার জনপ্রতিনিধি সেখানে অনুষ্ঠানে ছিল। জি, সব মিলিয়ে আমি মানে ওটা এত ভালো লেগেছিল যে একজন নর্থ বেঙ্গল থেকে একজন মানুষ এসে সিলেটের থেকে চাকরি করে, অথচ এই এলাকার সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রদের নিয়ে যে একটা কাজকর্ম, একটা কাজকর্ম না, একটা কর্মযজ্ঞ করেছিলেন আর কি। সেটা কিন্তু আমি কিন্তু নিজেকে খুবই সেদিন অনুপ্রাণিত নিজে হয়েছিলাম যে হয় না, ওটা আমরা কেন পারি না। এটা কিন্তু একটা উদাহরণ হিসাবে আমরা নেওয়ার চেষ্টা করেছি, এবং এলাকায় কিন্তু এখনো অনেক মানুষ কিন্তু ওই সম্পর্কের কারণে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ব্যাপারে। তো এই ব্যাপারে আপনার আহ আহ, কতদিন এটা চালিয়েছিলেন এই ইয়েটা আর কি, বৃত্তি প্রদানটা কত বছর আমি দিয়েছিলেন? প্রায় 5 বছর, 5 বছর আমি চালিয়েছিলাম। 5 বছর থেকে চালানোর পরে আমি যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠানে জব করি, এইখান থেকে জব ছেড়ে দিয়ে আমি সিজান গ্রুপে জয়েন করি, সজীব গ্রুপে জয়েন করি, সিজান জুস নারায়ণগঞ্জে জয়েন করি জেনারেল ম্যানেজার হিসেবে।
আর এখানে আরেকটা কথা আপনাকে বলতে হয়, জি বলুন। আমার এই গোল্ডেন হারভেস্ট ফ্যাক্টরি চলাকালীন অবস্থায় এই ৩টা স্কুলকে যখন একসাথে করছি, এলাকার উন্নতি আমি স্বচক্ষে দেখতে পেয়েছি। এবং ৩টা স্কুলের স্টুডেন্টদের ভিতরে কম্পিটিটিভ যেটা থাকে, মানে প্রতিযোগিতা, একটা স্কুলের স্টুডেন্টরা আর একটা স্কুলের স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করত। এবং হেডমাস্টার বলতেন, ওই স্কুলের ওই ছাত্রীটা বা ওই ছাত্রটা ভালো রেজাল্ট করছে, তুমি পারলা না কেন? আমি এই জিনিসটা স্বচক্ষে দেখছি। অর্থাৎ আপনার এই বৃত্তি প্রদানের মধ্য দিয়ে একটা শিক্ষার একটা মানকেও আবার উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটা সৃষ্টি হয়েছিল সেখানে। জি জি জি। অনেক অনেক ধন্যবাদ। এই সম্পর্কে যেটা আমরা দেখেছি সচক্ষে, সেটাও আমরা নিজেই তার প্রমাণ। তো আর এই ব্যাপারে আর কিছু বলার আছে যে ভবিষ্যতে এদেরকে নিয়ে আর কোনো এলাকা নিয়ে কিছু যেহেতু এর মধ্যে আমি শুনেছি, প্রিয় দর্শক একটু আমি ইন্টারাপ্ট করছি একটু কথা, যে ওই এলাকায় ওনার স্মৃতি রক্ষার্থে প্রায় 19 কেয়ার জায়গার উপরে আপনি একটি এগ্রো ফার্ম করেছেন। তো এগ্রো ফার্মটা যেহেতু করেছেন, এখানে আপনার একটা স্মৃতি শুধু না, আপনার একটা সম্পর্ক, এখানে যাওয়া আসার একটা পথ হয়ে গেছে। তো ভবিষ্যতে কি এই এলাকায় নিয়ে এই যে এতদিন 5 বছর চালিয়েছেন, বৃত্তি প্রদান করেছেন, আর পরবর্তীতে এখন তো ঢাকায় যেহেতু আপনি আছেন, কিন্তু এখানে সিলেটে আপনার এগ্রো ফার্ম, এগুলো নিয়ে কি পরিকল্পনা, কি এই এলাকা নিয়ে কি আর কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? আসলে আমার একটা ফিউচার প্ল্যান ছিল। আমি যখন এই গোল্ডেন হারভেস্ট বা সিলেট থেকে যখন চলে যাব, তখন একটা প্ল্যান করছিলাম, আমার যে ঢাকায় ফ্ল্যাট আছে হুম এই হুম। ফ্ল্যাটটা বিক্রি করে আমার এই পূর্ণভূমি সিলেটটা খুবই ভালো লাগে। এই জন্য কিছু করি এখানে, এমনও প্ল্যান করছি আমি। আমার যেহেতু মেয়ে দুটো আছে, দুটা মেয়ে লেখাপড়া করে, এই দুটা মেয়ের জন্য হলো কিছু করব। এই জন্য আমি আমার প্রতিষ্ঠানের পাশেই, গোল্ডেন হারভেস্টের পাশে বলা যায়, ওইখানে কিছু জায়গা নিয়ে বাগান করব। লেবু, যারা লেবু বাগান, সিডলেস বাগান আছে, আমি কলা বাগানও কলা বোধহয় কলা করেন, বাগান হ্যাঁ, আছে, তারপরে হলো সুপারি আছে, নেপালিয়ান সুপারি, নারকেল গাছ আছে। এর মধ্যে বোধহয় মাছের চাষের জন্য বোধহয় একটা, আমি যখন পরিদর্শনে গিয়েছিলাম জি জি জি। দেখতে মাছের চাষের জন্য কিন্তু মানে ব্যাপারটা বড় জলাশয়। বড় ধরনের একটা প্ল্যান ছিল, বা এখনো যে ফুরাই গেছে তা না। এখন আবার দুটো মেয়ে আছে, বড় মেয়েটা ফার্মেসিতে আছে, হুম ঢাকা হুম। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আর ছোট মেয়েটা আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করেছিলাম। ও তো লেখাপড়া সিলেটের ছোটবেলা থেকে লেখাপড়া করেছে তো? ছোটবেলা থেকেই লেখাপড়া সিলেট ক্যান্টনমেন্টে, জালালাবাদ ও তো ক্যান্টনমেন্ট, প্রথম শ্রেণী থেকে এখানেই সিলেটেই ক্লাস 3 থেকে। ক্লাস 3 থেকে জি শুরু জি করেছিল। জি। তারপরে আপনি সিলেট থেকে যখন ঢাকায় গেলেন, তখন ওকে ইন্টারমিডিয়েটে আদমজিতে ভর্তি করলেন। আদমজিতে ভর্তি করেছি এবং মেধা তালিকায় সুযোগ পেয়েছিল। কিন্তু 3 মাস যেতে না যেতেই মেয়েটা বলল, আমি সিলেট ক্যান্টনমেন্টে পড়বো, এখানে পড়বো না। তখন বাধ্য হয়েই আবার সিলেটে ব্যাক করতে হলো, ব্যাক করতে হলো মেয়েকে নিয়ে। অর্থাৎ আপনার চাকরির জীবনটা ওখানেই চলছে, জি মেয়ে জি এই সিলেটের টানে, মেয়ে এমসি কলেজে আবার চলে আসলো। জি জি। এমসি কলেজ না, জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ। সরি, জালালাবাদ ক্যান্ট কলেজে। তো এখন মেয়ে কি হোস্টেলে আছে এখানে? মেয়ে এখন হোস্টেলে থাকে এবং সুন্দরভাবে ক্লাস করছে, ট্যালেন্ট বলে বৃত্তি পাওয়া ছাত্রী হিসেবে ভালো। তাহলে এটা কি কলেজের টান না সিলেট প্রীতি, কোনটা বোঝাচ্ছেন আমার আপনি? তো মনে হয় এটা কলেজের টার্ন আছে। তারপর প্রিন্সিপাল স্যার যিনি আছেন, উনি অন্যান্য শিক্ষক অনেক ভালোবাসে মেয়েটাকে। আর একটা আছে ওর ভিতরেই, আমি যে মাঝে মাঝে অনুষ্ঠান করতাম গোল্ডেন হারভেস্টের আশেপাশে, সেই অনুষ্ঠান আমার মেয়েকে নিয়ে যেতাম। এবং আমার যে প্রজেক্ট আছে, প্রজেক্টেই যেত। ওই প্রজেক্টের প্রতি তার দুর্বলতা আছে। আমাকে কিছুদিন আগে বললো, বাবা তুমি প্রজেক্ট কিন্তু বিক্রি করতে পারবে না। অথচ আমি বিক্রি অর্থাৎ করার আপনার প্ল্যান করে পার্সোনাল প্রজেক্ট যেটা আপনি পার্সোনাল করেছেন। সাথে করছি। দেখছি মেয়েটার এখনো ওইদিকে উইকনেস আছে। আচ্ছা আচ্ছা। আহ, তারপরে রবিউল ভাই, আপনি তো এই যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ফুড নিয়ে আপনার প্রোডাক্ট যেগুলো হয়েছে আর কি সবকিছু, এই ব্যাপারে কিছু আপনি কিছু বলতে পারেন? এই ফুডটা তৈরি হচ্ছে কেমিক্যাল মিক্সড করে ইত্যাদি ইত্যাদি, জনগণ খাচ্ছে, এখানে কোনো সমস্যা আছে কিনা, বা কোনো পরামর্শ দিতে পারেন কিনা যে এগুলো ব্যাপারটা নিয়ে আর কি? আসলে আমি চাকরি শুরু করছি 1997 থেকে, চাকরি শুরু করছি প্রাণ আরএফএল গ্রুপ থেকে। চাকরি শুরু করছি ওখানে প্রাণ আরএফএল এর প্রায় দীর্ঘ 1 যুগ
জব করছি, যেগুলো খাবার আইটেম গুলো, খাবার আইটেম খাবার নিয়ে item কাজ গুলো। করছি। হ্যাঁ, হ্যাঁ। লাস্ট ওখানে চিফ ইঞ্জিনিয়ার ছিলাম প্রাণ আরএফএল গ্রুপের। ওইখান থেকে যে প্রোডাক্ট গুলি করছি সেই প্রোডাক্টের ভিতরে আমি যতদিন জব করছি ততদিন আমি কোনো ভেজাল দেখি নাই, বা কোনো ডেট এক্সপায়ারি প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট আমি বানাচ্ছে ডিটেক্টর এটাও যেটা বলতে দেখিনি। চাচ্ছিলাম, যেটা আমরা শুনি যে অনেক কেমিক্যাল মিক্স করা হয় ফুডের মধ্যে, যেটা মানুষের দেহের জন্য, মানুষ শরীরের জন্য অত্যন্ত খারাপ। এই ব্যাপারে আপনার প্রতিষ্ঠান যেখানে সেটা করেছেন, কিন্তু আমরা এটা সমাজে কিন্তু সবসময় দেখি, যেটা অনেক সময় ইয়ে হয়, যেটা ওই অভিযান চালানো হয়, ফলে দেখা যায় অনেক কেমিক্যাল যেটা শরীরের জন্য ক্ষতিকর, এগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, এবং টেলিভিশনের ক্যামেরা নিয়ে সেখানে যেগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে আপনি কিছু সমাজের কাছে বলতে পারেন কথাগুলো আর কি, আমি সমাজ সচেতনের জন্য আর কি। প্রিয় শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, বড় বড় প্রতিষ্ঠান যেগুলি আছে জি। তারা এই সমস্ত সলচাতুরি বা দুই নম্বরই করার মতো বা ভেজাল করার মতো তারা ক্ষমতা রাখে না। কারণ গভর্নমেন্টের 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 প্রত্যেকটি সেকশন ওই প্রতিষ্ঠান জড়িত থাকে। ভোক্তা অধিকার থেকে শুরু করে বিএসটিআই, পরিবেশ, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সাথে যুক্ত থাকে। এই জন্য বড় বড় প্রতিষ্ঠানগুলি এই সমস্ত কার্যকলাপে যায় না। এই সমস্ত কার্যকলাপ যায় যারা ছোট ছোট আছে এবং কপি করে, যেমন বোম্বে সুইটস এর চিপস আছে, ওই চিপস ওই রকমই প্যাকেট করে নামটা চেঞ্জ করে দিয়ে চিপস বিক্রি করতেছে। এবং কোহিনুর চিপস, ও এক ফ্যাক্টরি করছে, ইন্ডাস্ট্রি করছে, নাম দিল কোহিনুর চিপস, ওই চিপসটা খাওয়াচ্ছে। কিন্তু ও যে প্রোডাক্টটা করতেছে আর বোম্বে সুইটস যেভাবে প্রোডাক্ট করে তার পরিবেশ আর ওই কোহিনুরের পরিবেশ কিন্তু এক না। এখানে যে রংগুলো মিশ্রিত করা জি। হয় খাবারের এটার উজ্জ্বলতা দেখার জন্য জি। আর কি, এই রঙের মধ্যে নাকি এটা মানুষের শরীরের ক্ষতিকর, এ ব্যাপারে? যেখানে রং এবং ফ্লেভার, যেগুলো কালার জি, এবং ফ্লেভার ফ্লেভার। যেগুলো দেওয়া হয় সেই ফ্লেভার গুলো সবাই ফুড গ্রেড থাকে, সবগুলি ফুড গ্রেড থাকে। এবং ফুড গ্রেড থাকলে অনেক পেপারস আগে দিতে হয়। জনগণকে সতর্কতা করার জন্য এই ব্যাপারে আপনার কোনো মেসেজ আছে কিনা, যে এটা 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 ক্ষতিকর হতে পারে এই জিনিস, এই প্রমাণ হলে আপনারা খাবেন না সেটা, যেহেতু দীর্ঘদিন এই ফুড প্রোডাক্টের সাথে আপনি জড়িত, আপনার মাধ্যমে এটা জনগণ জানতে পারে কিছু। আসলে আমি 97 থেকে শুরু করে এখন পর্যন্ত ফুড ইন্ডাস্ট্রির উপরেই জব করে আসছি, যদিও আমার ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরেও আমি ফুড ইন্ডাস্ট্রির উপরেই কাজ করে আসছি। আর আমি যা দেখছি, যে সমস্ত প্রোডাক্ট গুলো আমি জব করছি, প্রাণ, আরএফএল গ্রুপ, এসিআই ফুডস, সজীব, আল আমিন বা সিজান জুস, যেগুলো গোল্ডেন হারভেস্ট, সবগুলি কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান। আচ্ছা। তা আমি থাকা অবস্থায় প্রোডাক্টগুলিতে আমি কখনো ভেজাল প্রোডাক্ট বা মানুষের বা আমার বাচ্চার বা আপনার বাচ্চার ক্ষতি হবে এমন কোনো প্রোডাক্ট আমি তৈরি করিনি বা করতে দেই। আপনি করেন না ঠিক আছে, কিন্তু এটা করছে সমাজে। এটা অনেকেই করছে, কিছু কিছু স্বার্থন্বেষী মহল আছে, জি জি জি, ওইটাই আর কি, অল্পতেই বড় হতে চায়, বেশি লাভ করতে বেশি চায়। লাভ করতে চায়, ওই সমস্ত গ্রুপের লোকজনগুলি করে। আমি দর্শক শ্রোতাদের বলবো, আপনার যে প্রোডাক্ট গুলি খাবেন নিশ্চয়ই একটা প্রতিষ্ঠিত কোম্পানির প্রোডাক্ট আপনি এবং আপনার বাচ্চাকে, আমার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করব, যাতে করে এই যেভাবে এখন রোগ হচ্ছে এই প্রোডাক্টের কারণে, বলছে এই জুসের ভিতরে এইটা দিচ্ছে, এই কেমিক্যাল দিচ্ছে, লিড পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে, এই ধরনের কথাবার্তা বলতেছে। তারপরে ভেজাল কেমিক্যাল দিচ্ছে, ফ্লেভার দিচ্ছে, এই সমস্ত যেগুলির আপনার ফুটপাতের প্রোডাক্ট, সেই প্রোডাক্ট খাওয়া থেকে দূরে থাকবেন। আর ভালো প্রোডাক্ট আমরা সবসময় খাওয়ার চেষ্টা করি। এক নজরে আপনি সিল টিভিতে এসেছেন, আপনার কথা আমরা শুনলাম, আপনি সিল টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সিল্ক টিভির দর্শকদের এবং শ্রোতাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটা দেখবেন। আমাদের শ্রদ্ধেয় মাহবুব আলম মিলন ভাই আমার অনেক কাছের মানুষ, আমি সিলেটে আসলে ওনার সঙ্গে একবার দেখা করবো, দিন হোক রাত্রে হোক দেখা করবোই। আর আমাদের শ্রদ্ধেয় আজাদ ভাই আছেন, উনিও ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আমি যতগুলি প্রোগ্রাম করছি ম্যাক্সিমাম প্রোগ্রামে উনি উপস্থিত অর্থাৎ থাকছেন। আপনার সেই গোল্ডেন হারভেস্টের লেখা। সেই স্মৃতিগুলো মনে পড়ছে। অনেক অনেক ধন্যবাদ রবিউল ভাই। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সময় প্রায় শেষ।
শেষ কথা এটুকু বলবো যে নর্থ বেঙ্গলের মানুষ আমাদের রবিউল ভাই, পাবনার জন্মস্থান, পাবনায় বেড়ে ওঠা, লেখাপড়ার জীবন ওখানেই, তারপরে সিলেটে গোল্ডেন হারভেস্টের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়েছিল এখানে। এর আগে বোধহয় আরেকটা প্রতিষ্ঠানের কথা বলছিলেন, এখানে প্রাণী দিয়ে এখানে ছিলেন সিদ্ধান্ত শেষ। সিজান জোসে। তো গোল্ডেন হারভেস্টে আমার সাথে পরিচয় হয়েছিল, সেখান থেকেই পরিচয় থেকে একটা সম্পর্ক হয়েছিল। অনেকদিন পর আমি চেষ্টা করেছিলাম এই আলোকিত এই মানুষটাকে কিছু কথা আমাদের সিল টিভির দর্শকের মাধ্যমে তুলে ধরার জন্য। তো আজকে প্রাণ খুলে আর বলা সম্ভব হয়নি, এখন আমার মনে হয় আরেকটি অনুষ্ঠানে ওনাকে নিয়ে আর কথা বলবো। তো যতটুকু শুনলাম যে একজন খুব স্ট্রাগল করে লেখাপড়া করে ছাত্র জীবনটা কাটিয়েছেন, সেই আলোকেই যখন উনি চাকরি জীবন পেয়েছেন, এখানে বিশাল একটা অংশ ছাত্রদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যয় করতেন। আমি যতটুকু জেনেছি যে উনি যা বেতন পেতেন সংসারের খরচ বাদে পুরো খরচটাই, ওর টাকাটাই উনি এই ছাত্রদের, সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রদের ব্যয় করছেন। এইটাই জন্য মূলত ওনাকে আমি এখানে এনেছি, যে আরো মানুষ যারা সমাজে আমরা এভাবে আলোকিত মানুষ আছে, যারা স্ট্রাগল করে বড় হয়েছে কিংবা স্ট্রাগল ছাড়াই বড় হয়েছে, যাদের আয় ভালো আছে, তারা যদি সরকারের পাশাপাশি যারা সুবিধা বঞ্চিত শিক্ষার্থী আছে তাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে এই অনুষ্ঠানগুলো করা আমাদের সার্থক হয়। রবির ভাই একটা উদাহরণ, একজন প্রাণবন্ত মানুষ, যে মানুষটি আমি দেখেছি যে নিজের জন্য, সংসারের জন্য সামান্য কিছু রেখে খরচটা, বাকি টোটাল খরচটাই শিক্ষার্থীদের জন্য উনি ব্যয় করতেন। সেই আলোকেই ওনাকে আমাদের এই সিল টিভিতে আজকে আনা। আমি আশা করব এটা যারা যারা শুনবেন, যারা বিশেষ করে সমাজের জন্য কিছু করতে চান, এইভাবে একজন অনুপ্রেরণা পেতে পারেন, সেই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমরা এখানে এসেছি। রবিউল ভাই, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।